বাংলাদেশ একটা দেশ, যে দেশে জন্মগ্রহণ করে আমাদের কিছুটা দুর্ভোগ পোহাতে হয়, এত বেশি বেকারত্ব, কিন্তু এত যুব সমাজ। বাংলাদেশের জন্য এটা আশীর্বাদ হওয়ার কথা ছিল, কিন্তু এইটা হয়ে গেছে এখন একটা অভিশাপের মতো। এই সময়টা, এই যে সময়টা আমরা পার করছি 2006 সাল থেকে 2030 সাল পর্যন্ত, এটাকে বলা হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সাইকেলের মধ্যে একটা দেশের নির্ধারিত একটা সময় তরুণ প্রজন্মের সংখ্যা বা কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা যখন বেশি থাকে, সেটাকে বলা হয় ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সুবিধা একটা দেশ 100 বছরের মধ্যে একবার পায় 20 বছরের জন্য। এরপরে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সুবিধা যখন শেষ হয়ে যায়, আর 80 বছরের মধ্যে এই সুবিধা একটা দেশের জন্য আসে না। এই সুবিধাটা যে দেশ পেয়েছে, সেই দেশ এই সুবিধাটাকে কাজে লাগানোর পরে পৃথিবীতে উন্নত দেশের তালিকায় চলে গিয়েছে। জার্মানির কথা চিন্তা করেন, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যুদ্ধ বিক্ষুব্ধ একটা দেশ কিভাবে মাথাচাড়া দিয়ে আবার উঠেছে। জাপান, যার 2টা বোমা মেরে জাপানকে তছনছ করে দেওয়া হয়েছিল, লিটল বয় ফ্যাট ম্যান, এই বোমার পরেও জাপান এখন পৃথিবীর ইকোনমিকের কন্ট্রোলিং এর ক্ষেত্রে যে দেশগুলো কন্ট্রিবিউশন করে তাদের মধ্যে একটা। আপনি সিঙ্গাপুরের কথা চিন্তা করেন, 1965 সালে যাকে জোর করে স্বাধীনতা দেওয়া হয়েছে, স্বাধীনতার জন্য আমাদের জীবন দিতে হয়, আর সিঙ্গাপুরকে বলছে বাবা তুমি স্বাধীন, যাও তুমি আলাদা হও। ও বলছে যাবো না, এরপরে বলছে না তুই আলাদা হও। লে কুয়ান তারপরে বলছে যে সিঙ্গাপুরকে আমি কি করি, চায়নাকে এটা দেখাই ছাড়বো আমি। অল্প একটা জনগোষ্ঠী, তার ন্যাচারাল কোনো রিসোর্স নাই, অল্প কিছু মানুষকে নিয়ে সিঙ্গাপুর মেরিটোক্রেসির চর্চা করে আজকে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ ইকোনমিক ড্রাগনে পরিণত হয়েছে। সিঙ্গাপুর, হংকং, তাইওয়ান, এদেরকে বলা হয় লিটল ড্রাগন অফ ইকোনমিক ডেভেলপমেন্ট। এত প্রাচুর্যতা তার। চায়না একটা জায়গা তৈরি করছে গুয়াংজু রিভারের পাশে, গ্রেটার বে এরিয়া। এই গ্রেটার বে এরিয়ার এখন ইকোনমিক ভ্যালু হচ্ছে $4.4 ট্রিলিয়ন। ছোট্ট একটা বাংলাদেশ, ঢাকার মতো একটা সিটি পৃথিবীর টপ ইকোনমির 10টা দেশের মধ্যে অন্তর্ভুক্ত করে ফেলছে। 134 কোটি জনসংখ্যার দেশ চায়না, তার ইন্ডাস্ট্রি অ্যাফিলিয়েটেড এডুকেশন সিস্টেমের মধ্য দিয়ে শতভাগ মানুষকে তারা কর্মের মধ্যে এঙ্গেজ করতে সক্ষম হয়েছে। সিঙ্গাপুরে মেরিটোক্রেসির চর্চা করে তারা বলছে, লি কুয়ানের একটা থিওরি হচ্ছে, একটা প্রজন্মের মধ্যে, একটা জেনারেশনে 20 জন টপ মেধাবীদের জন্ম হয়। এই 20 জন টপ মেধাবীদেরকে যদি স্ক্রুটিনিং করা যায়, এদেরকে যদি কাজে লাগানো যায়, একটা দেশ উন্নত হয়। সে হার্ড একটা এডুকেশন সিস্টেম তৈরি করে টপ মেধাবীদেরকে ইন্টারমিডিয়েটের পরে বাছাই করে 3 বছরের জন্য ইউনিভার্সিটির শিক্ষা দিয়ে এরপরে টপ 20 মেধাবীদেরকে বাছাই করে নিয়ে হায়ার এডুকেশন, এরপরে তাদেরকে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে জব দিয়েছে। যেহেতু তারা ট্যালেন্টেড, তারা খুব দ্রুত ওই কোম্পানির সিও অথবা সিএফও বড় বড় পোস্টে চলে যায়। 25 বছর বয়সের ব্যবধানে, 30 বছর বয়সের ব্যবধানে একটা কোম্পানিতে যোগ্যতার কারণে টপ ম্যানেজমেন্টে যাওয়ার পরে ওই লোকটাকে আবার হায়ার করে গভর্নমেন্ট পলিটিক্স করার জন্য। তাদেরকে হাই রিমুনারেশন অফার করে যে তোমরা আসো, পলিটিক্সে আসলে এই সুযোগ সুবিধা তোমাদেরকে দেওয়া হবে। এ কারণে সিঙ্গাপুরের পলিটিক্স কোনো ব্যুরোক্রেটরা, কোনো ডিপ স্টেট পরিচালনা করে না। সিঙ্গাপুরের পলিটিক্সকে পরিচালনা করে সিঙ্গাপুরের পলিটিশিয়ানরা। আর পলিটিশিয়ানরা সিঙ্গাপুরের সবচেয়ে টপ ক্লাস মেধাবী এবং প্রায়োরিটি বেসিসে তাদেরকে এই জায়গাগুলোতে এঙ্গেজ করা হয়। আপনি বিজনেস করতে চান, আপনাকে রিসার্চ দিয়ে, আপনাকে কোঅপারেশন দিয়ে, ট্রেনিং দিয়ে সিঙ্গাপুর গভর্নমেন্ট সর্বোচ্চ সহযোগিতা করে, তাইওয়ান, হংকং এর গভর্নমেন্ট সর্বোচ্চ সহযোগিতা করে। অথচ সেই দেশ বাংলাদেশের সমসাময়িক সময় স্বাধীনতা অর্জন করে তাদের মাথাপিছু আয় 43,000 মার্কিন ডলার, আর বাংলাদেশ 55 বছর পরে এসে 3,000 মার্কিন ডলার, তাতেও আছে আবার শুভঙ্করের ফাঁকি। এই জায়গায় প্রবলেমটা হচ্ছে মেরিটোক্রেসির চর্চা নাই। আর দ্বিতীয় সমস্যা হলে ইউনিভার্সিটিতে পড়ার পরে একটা ছাত্র কেন ইউনিভার্সিটিতে পড়ে, পড়ার পরে কি চাকরি করবে, কোথায় যাবে, এগুলোর কোনো সুনির্দিষ্ট গাইডলাইন ইউনিভার্সিটির ছাত্রদেরকে দেওয়া হয় না। এটা এত লজ্জাজনক একটা ব্যাপার। ইউনিভার্সিটিতে বাংলা সাবজেক্ট আছে, রাষ্ট্রবিজ্ঞান আছে, দর্শন আছে, পালি আছে। এই সাবজেক্টগুলো যে কেন পড়ে, কতগুলা যে এই সাবজেক্ট খোলা, একটা কলেজ খুললে রাষ্ট্রবিজ্ঞান খুললো। যারা রাষ্ট্রবিজ্ঞানে পড়ছেন আপনারা মানে মন খারাপ করিয়েন না, রাষ্ট্রবিজ্ঞান প্রয়োজন আছে, কিন্তু তার জব রিপ্লেসমেন্ট না থাকলে এই রাষ্ট্রবিজ্ঞানের কি দরকার আছে? পালিতে পড়াও, উর্দুতে পড়াও, ফার্সিতে পড়াও, পাশ করে যাওয়ার পরে আমি কোথায় চাকরি করব সেটা আমারে বলতে পারো না। গতদিন এক ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলছিলাম, আমি জিজ্ঞাসা করছি কিউরিসিটি থেকে, আপনি কোথায় পড়ছেন? বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তারপর কোন সাবজেক্টে পড়ছেন? বলছে ইসলামিক স্টাডিজে। ইসলামিক স্টাডিজে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি এইখানে ব্যাংকে চাকরি করতে, তো ব্যাংক আর ইন্স্যুরেন্সে যারা পড়ছে ওই বেচারারা করবে নাকি?
ওদের তো চাকরি করার কথা এইখানে, ওরা করতেছে। আর আপনি ইসলামিক স্টাডিজে পড়ছেন, আপনি মাদ্রাসায় চাকরি করেন, আপনি কোনো এই রিলেটেড কোনো জায়গায় চাকরি করেন, আপনি দায়ী ইলাল্লাহর ভূমিকা পালন করেন। আমাদের দেশে সাবজেক্ট কোনো ম্যাটার না। আপনি ফার্স্ট ইয়ারে আসবেন, দেখবেন ইউনিভার্সিটির হলগুলো, রিডিং রুমগুলো ভরা, পড়তেছে কি জব সলিউশন, পড়তেছে কি MP3। তো যদি MP3 আর জব সলিউশনই আলটিমেট আমাদের লক্ষ্য হয়, তাহলে MP3 আর জব সলিউশন তো ফার্স্ট ইয়ার থেকে আমাদেরকে পড়ানো দরকার। আমাদেরকে কেন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো পড়ানো হয়? কেন আমাদেরকে ল্যাবের ভিতরে সময়গুলো নষ্ট করা হয়? আমি দেখেছি আমার ক্লাসের ইউনিভার্সিটিতে যে স্টুডেন্ট SPSS এর কাজ পারতো, পাইথনের কাজ পারতো, C+ প্রোগ্রামিং পারতো, রিসার্চের ক্ষেত্রে তার Q1 জার্নালে পাবলিকেশন আছে, এই ছাত্রটা পরবর্তীতে গিয়ে SI চাকরি করে, পুলিশের SI চাকরি, 16,000 20,000 টাকার চাকরি। আমি তারে বলছি, আল্লাহর রাস্তায় এই চাকরি না করে তুই তো রিসার্চে কাজ করতে পারিস। বলে, ভাই যেটা পাইছি সেটা আগে করে নি, পরে দেখবেন। তার রিসার্চের এই মেরিটটা কোনো কাজেই লাগলো না, এতগুলো পাবলিকেশন তার কোনো কাজে লাগলো না। ইউনিভার্সিটি পাস করার পরে সে কোথায় জব করবে, এই জন্য চায়নায়, সিঙ্গাপুরে, হংকংয়ে, তাইওয়ানে, মালয়েশিয়াতে, সুইডেনে, ডেনমার্কে, নরওয়ে, স্ক্যান্ডিনেভিয়ান, বাল্টিক অঞ্চলের দেশগুলোতে যে কাজটা করে, কোনো একটা ইউনিভার্সিটিতে একটা সাবজেক্ট খুললে ওই সরকারের কাছে আগে বলতে হয় ইউনিভার্সিটির ওই সাবজেক্টে পড়ার পরে ওই ছাত্র কোথায় আসলে চাকরি করবে। এই কথা যদি না বলতে পারে এবং এই MOU যদি না দেখাইতে পারে, তাহলে কারো ইউনিভার্সিটির সাবজেক্ট খোলার কোনো পারমিশন নাই। একটা ইন্ডাস্ট্রিকে বলা হয় যে তুমি আমার এই যে অনার্সে এই ছাত্রদেরকে আমি পড়াবো, তুমি বিনিময়ে চাকরি আমাকে এইখানে এই ইন্ডাস্ট্রিতে দেয়া হবে। ওই ইন্ডাস্ট্রি কি করে জানেন? ওই সাবজেক্টে পড়ুয়া ছাত্রদের এনভায়রনমেন্ট তৈরি করা, পড়ার ক্ষেত্রে যত সুযোগ সুবিধা, ট্রেনিং ওই ছাত্রকে দেয়া দরকার, ওই ইন্ডাস্ট্রি প্রোভাইড করে তার মানে সোশ্যাল কর্পোরেট রেসপন্সিবিলিটির জায়গা থেকে। এটা কেন করে? কারণ সে জানে ওই ছাত্র যখন এই ইউনিভার্সিটি পাস করে যাবে তখন তো আমারই চাকরি দিতে হবে। তাহলে ওকে যদি আমি ইউনিভার্সিটিতে পড়াকালীন তৈরি করি, তাহলে তো আর আমার কোনো কষ্ট করা লাগতেছে না। এখনই তাকে আমি এমনভাবে তৈরি করব যাতে চাকরিতে ঢোকার সাথে সাথে আমি ওর কাছ থেকে বেনিফিট নিতে পারি। এই সিস্টেমটা ভালো লাগে না আপনাদের? তো বাংলাদেশে বসে এইসব টের পাবেন না। এগুলো দুনিয়ার সব জায়গা চলে, শুধু বাংলাদেশ বাদে। বাংলাদেশ তার জনগণকে নিয়ে, তরুণ সমাজকে নিয়ে চিন্তা করে না। অথচ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সুবিধা 2030 সালে শেষ হয়ে যাবে। এরপরে এই বাংলাদেশ যে ইকোনমিক ক্রাইসিসে পড়বে, ভারত আলটিমেটলি চায় বাংলাদেশ সেই ক্রাইসিসের মধ্যেই পড়ে যায়। এজন্য পিছনের দিকে টেনে নেয় একটা রাষ্ট্রকে, পেছনে টানার জন্য 70 সাল, 75, 72, 78 এইসবই নিয়ে যাবে। জাতি কিভাবে সামনে আগায় ওদিকে আপনাদেরকে কোনোদিন নেবে না।